বলেছি যে মিলি ক্ষমতা আছে ভাই, এটা তো আনলো একটা জায়গায়। তারপরে অবশ্যই ব্যারিস্টার ফুয়াদ, সে এখন অত্যন্ত পপুলার, তাকে আমার রেকগনিশনের কোনো দরকার নাই। তবু আমি মনে করি যে ফুয়াদ যে বক্তব্যগুলি দেয়, এই বক্তব্যগুলো ইস্যু বেস। পলিটিক্যাল পার্টি সারাক্ষণ একজন আরেকজনকে গালাগালি না করে ইস্যু বেস পলিটিক্স করা উচিত, এবং ফুয়াদের বক্তব্য সেগুলি উঠে আসে। তারপরে আছে আমাদের ব্যারিস্টার মিলি, যে নারীকে সম্পৃক্ত করার কাজ করছে, যেটা আমি সবসময় মঞ্চকে বলি যে নারীর সম্পৃক্ত ছাড়া বাংলাদেশে সব গণতন্ত্র হতে পারে না। 50% লোককে বাইরে রেখে সেখানে কোনো গণতন্ত্র হতে পারে না। লাস্ট অফ অল, আমি যাকে রিকগনাইজ করবো তিনি হলেন ডক্টর মিরাজ। উনি একজন নীরব কর্মী, কিন্তু ওনার ভিতরে যে দরদ, আমি খুব নিবিড় ভাবে কথা বলে দেখেছি, ওনার ভিতরে যে দরদ এবং যে নীরবে কাজ করার স্পৃহা, এটা যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো এই বলে আমার বক্তব্য শেষ করবো। এগেন এবি পার্টিকে অনেক অভিনন্দন। এবি পার্টির যাত্রা মানবিক মর্যাদা, কল্যাণকর রাষ্ট্র গড়ার স্বপ্ন সফল হোক। ধন্যবাদ। এখন সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখবেন গণসংহতি আন্দোলনের সম্মানিত প্রধান সমন্বয়ক জনাব জুনায়েদ সাকি। বক্তব্য রাখছেন জনাব জুনায়েদ সাকি। এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমাদের সামনে যুক্ত হয়েছেন বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এবি পার্টির সদস্যবৃন্দ, সমর্থকবৃন্দ। আপনাদের সকলকে আমাদের দল গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। এবি পার্টির যে যাত্রা, সেই যাত্রায় আমাদের আন্তরিক শুভকামনা। বাংলাদেশের একটা গণতান্ত্রিক বিনির্মাণে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে এবি পার্টি তাদের ইতিমধ্যে যে ভূমিকা, সেই ভূমিকাকে আরো প্রসারিত করবে, সেই আশাবাদ, সেই প্রত্যাশা আমাদের দলের পক্ষ থেকে এবি পার্টির কাছে আছে। মূলত শুভেচ্ছা জানানোর জন্য আজকে আসলে এখানে ডাকা হয়েছে। একটি কথাই শুধু বলি যে আমরা একটা ঐতিহাসিক সময় পার করছি আমাদের দেশে, এবং আমাদের দেশে পুরো রাষ্ট্র ব্যবস্থার, আমাদের অর্থনীতি, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতির সংস্কার এবং একটা বলতে পারেন একটা বড় গণতান্ত্রিক রূপান্তরের সংগ্রামে আমরা নিয়োজিত। আমরা সেই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলেই যার যার সাধ্য অনুযায়ী চেষ্টা করছে, বিশেষভাবে যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ছিল। আমাদের সামনে সংস্কার, নির্বাচন এবং এই সংস্কার নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জের মধ্যে আমাদের পদ্ধতিগত জায়গাগুলোতে রাজনৈতিক পক্ষগুলো একটা ন্যূনতম ঐক্যমতে আসা দরকার। আমাদের মধ্যে অনেক দ্বিমত থাকবে একটা গণতান্ত্রিক সমাজে, সেটাই অত্যন্ত স্বাভাবিক। কিন্তু আমাদের মধ্যে যে জায়গায় ঐক্য আছে, সেই ঐক্যকে সংহত রেখেই যাতে আমরা দ্বিমতের জায়গায় লড়াই করি। আজকে বাংলাদেশ এমন একটা চ্যালেঞ্জের মুখে, যেখানে একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর জন্য জনগণের প্রতিনিধি আকারে রাজনৈতিক দলগুলো, যদিও রাজনৈতিক দল মাত্রই একমাত্র জনগণের প্রতিনিধি নয়, কিন্তু রাজনৈতিক দল জনগণের গুরুত্বপূর্ণ অংশ। কাজেই প্রাথমিকভাবে রাজনৈতিক দলগুলো যেখানে সর্বসম্মত হচ্ছে, সেইটা আমাদের জাতীয় সনদ হবে, এইটার উপরে আমাদের পদ্ধতিগতভাবে দাঁড়ানো দরকার।
আমাদের যেখানে দ্বিমত আছে সেই দ্বিমত নিয়ে আমাদের জনগণের কাছে যাওয়া দরকার। জনগণ ভোট দিয়ে, তার সংগ্রাম দিয়ে সেই মতগুলোকে রাজনীতিতে প্রতিষ্ঠা করবে। এই পদ্ধতিগত জায়গা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আগামী নির্বাচন কবে হবে এই নিয়ে বিতর্কের অবসান ঘটবে। এবং আমরা আশা করি অন্তর্বর্তী সরকার সংস্কার এবং নির্বাচনের দ্রুত রোডম্যাপ দিয়ে এই অনাকাঙ্ক্ষিত বিতর্কের অবসান ঘটাবে। অন্তর্বর্তী সরকার গড়ে উঠেছে এই সকল রাজনৈতিক শ্রেণী পেশা এবং বিশেষভাবে আমাদের আন্দোলনের ভূমিকা রাখা ছাত্র সমাজ, আমাদের শ্রমিক জনগণের সকলের সমর্থনের ভিত্তিতে। কাজে এই সমর্থনের সমষ্টিক জায়গাটা বিবেচনায় রেখেই আমাদেরকে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নিতে হবে। অন্তর্বর্তী সরকার মৌলিক প্রশ্নে কনসেনসাসের উপরে দাঁড়াবে, সেইটাই আমাদের আকাঙ্ক্ষা। সেই জায়গা যাতে তারা সব ক্ষেত্রেই মেনটেন করেন, সেটা জাতীয় স্বার্থ হোক, এই ভূ রাজনৈতিক পরিবেশে মানবিক করিডোর দেওয়ার মতো সিদ্ধান্ত হোক, অথবা আমাদের দেশে সংস্কার, নির্বাচন এবং আগামী নির্বাচন কিভাবে হবে সেই প্রশ্ন নিয়ে হোক। শেষে এই কথা বলি, জনগণের ম্যান্ডেটই আসল কথা। কাজে আমরা যা সংস্কার করব, যা রূপান্তর করব, শেষ পর্যন্ত যেহেতু জনগণই বাংলাদেশে একটা রিপাবলিকে ক্ষমতার কেন্দ্র, সেই জনগণের ম্যান্ডেট গ্রহণ করতে হবে। আজকে যাই সংস্কার হোক না কেন, শেষ পর্যন্ত জনগণের ম্যান্ডেট নিয়ে তাকে র্যাটিফাই করতে হয়। এটাই যে কোনো রিপাবলিকের পদ্ধতি। কাজেই আগামী নির্বাচন জনগণের ম্যান্ডেট দিতে হলে যে মৌলিক সংস্কারের কথা আমরা বলছি, সংবিধানের মৌলিক সংস্কার, ক্ষমতা কাঠামোর মৌলিক সংস্কার, সেই সংস্কার করতে হলে সংবিধান সংস্কার সভা নির্বাচন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একসাথে করে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ঘটানো, সেটাই হবে আমাদের জন্য টেকসই একটা রাজনৈতিক পন্থা। এই কাজে আমরা ন্যূনতম ঐকমত্যে পৌঁছাবো। ঐকমত্যই হবে আমাদের পথ পরিক্রমা এবং এই পার্টি সেই ঐকমত্য তৈরিতে তাদের ভূমিকা রাখবে, সেই আশাবাদ রেখে আপনাদের সবাইকে আমার সালাম, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত উপস্থিতি, এখন সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জুলাই আগস্ট যে আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের প্রধান সেনাপতি, জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক, তারুণের কণ্ঠস্বর জনাব নাহিদ ইসলামকে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। এখন বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত সভাপতি নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভায় এবি পার্টির সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে এবি পার্টির এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা এবং আগামীর পথ চলায় এবি পার্টি বাংলাদেশের জনগণের অধিকার রক্ষায় এবং তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমরা জানি যে বিগত ফ্যাসিজমের সময়ে এবং এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, এবি পার্টি তার অন্যতম ভূমিকা রেখেছে সেখানে। এবি পার্টি নেতৃবৃন্দদের সাথে ব্যক্তিগতভাবে আমার বা আমরা যারা এই আন্দোলনে ছিলাম, আমাদের অনেকেরই একটা পূর্ব পরিচয় ছিল, একটা অনানুষ্ঠানিকভাবে পরিচয় ছিল। যেই কয়েকটা রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী দল আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র আন্দোলনগুলোতে ভূমিকা রাখতো নানাভাবে, সামনে থেকে পিছন থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে, এবি পার্টি তার মধ্যে অন্যতম।
বিভিন্ন সময়েই এবি পার্টির নেতৃবৃন্দ আমাদেরকে সেই সহায়তা দিয়েছেন। আরো অনেক বিভিন্ন রাজনৈতিক দলই আমাদের গত 7-8 বছরে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলন সেখানে ভূমিকা রেখেছে। তো এবি পার্টিকে সেজন্য আজকের এই আয়োজন থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমাদের পুরো রাজনৈতিক অঙ্গনেই যে আলোচনা ধরে আগাচ্ছে রাজনীতি, সংস্কার, নির্বাচন এবং তার সাথে আওয়ামী লীগের বিচার, আমরা মনে করি যে কোনোটাই একে অন্যের থেকে বিরোধী নয়, বরং এই তিনটার সমন্বয়ে বাংলাদেশের এই যে পরিবর্তন, গণতান্ত্রিক রূপান্তর সেটি হওয়া সম্ভব। 5ই আগস্টে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রায় দিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনোই রাজনীতি করতে পারবে না। ফলে আমরা যখন বলি জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের ব্যাপারে, জনগণ সিদ্ধান্ত নিতে পারে দুইটি উপায়, একটি ভোটের মাধ্যমে, একটি রাজপথে তাদের অবস্থান জানান দিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে। একটি যখন গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থানে মুজিববাদকে, আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ অস্বীকার করেছে এবং জনরোষে সেই ফ্যাসিস্ট সরকারের নেতৃবৃন্দকে দেশ থেকে পালাতে হয়েছে। এরপরে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কি করবে না এই আলোচনায় আসলে আসতে পারে না। আমরা মনে করি আওয়ামী লীগের সেই নৈতিক ভিত্তি, রাজনৈতিক ভিত্তি হারিয়েছে। এখন তার আইনি বন্দোবস্ত কি হবে, কোন প্রক্রিয়ায়, কোন আইনি কাঠামোতে আমরা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে দূর করতে পারি এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারি, সেই বিষয়ে আমাদের সেই পথ আসলে উত্তোলন করতে হবে। তো সেই জায়গায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিলটা এই সময় অতি দ্রুত সময় আসলে করা উচিত। বিচার চলাকালীন সময়ে সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের একটা চূড়ান্ত ফয়সালা হয়তো আমরা পাবো। দ্বিতীয়ত, সংস্কারের কথা সকল রাজনৈতিক দলগুলোই বলছে। আমরা বলছি যে আকাঙ্ক্ষা আসলে বাস্তবায়িত হবে না। তৃতীয়, নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং নির্বাচন মানে হচ্ছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া নিয়েই বাংলাদেশে সবসময় যে রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং এই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য আসলে প্রাতিষ্ঠানিক নিয়মের বাইরে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে সেই আস্থা এবং বিশ্বাসের জায়গা অর্জন করা। সেই আস্থা ও বিশ্বাসের জায়গা যদি অর্জন না হয় তাহলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যেই সংস্কৃতি সেটি বাংলাদেশে আমরা চালু করতে পারবো না। আমরা আশা করবো যে এবারে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্যমত এবং জনগণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রতি সবাই শ্রদ্ধাশীল থেকে আমরা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং একটি রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে পারবো। আজকে এবি পার্টির 5ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আবারও শুভেচ্ছা এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব নাহিদ ইসলাম, আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটি, এনসিপি। এখন বক্তব্য রাখবেন 12 দলীয় জোটের শীর্ষ নেতা, জাতীয় পার্টির সম্মানিত চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। বক্তব্য রাখছেন 12 দলীয় জোটের শীর্ষ নেতা জনাব মোস্তফা জামাল হায়দার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই চমৎকার বর্ণাঢ্য অনুষ্ঠানের সভাপতি, এবি পার্টি চেয়ারম্যান জনাব মজিবুর রহমান মঞ্জু, এবং আজকের অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন, আমাদের আগামী দিনের বাংলার রাজনীতির আশা ভরসার স্থল জনাব তারেক রহমান, সুধী মন্ডলী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ সময় ব্যয় করব না, শুধু দুটি কথা বলে বিদায় নেব। সেটা হচ্ছে, আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন এই সরকার একটার পর একটা
ইস্যু তৈরি করতে অত্যন্ত পারঙ্গম এবং নির্বাচনের আলোচনা ঢেকে দেওয়ার জন্য, পিছিয়ে দেওয়ার জন্য নতুন নতুন ইস্যু সৃষ্টি করা একের পর এক করছেন। আজকে এই মুহূর্তে যে হিউম্যান করিডোর দেওয়ার যে প্রশ্নটি মোটেই কেউ তার কাছে বা এই সরকারের কাছে আবেদন জানায়নি। আমরা দেখলাম হঠাৎ করে অ্যান্টনিও গুটেরেস উড়ে এলেন এবং তার সাথে কি আলোচনা হয়েছে জানি না, তার কিছুদিন পরেই এই হিউম্যান করিডোর দেওয়ার কথা আমরা শুনলাম। এটা কি বাস্তবিকই রাখাইনের অভুক্ত মানুষের ক্ষুধা নিবারণের জন্য, খাদ্য পৌঁছানোর জন্য, রেশন পৌঁছাবার জন্য, নাকি বাংলার বুকে অনুষ্ঠিতব্য, একান্ত অনুষ্ঠিতব্য যে আসন্ন নির্বাচন তাকে দ্বিধাগ্রস্ত করা, কিছুটা দেরি করার জন্য এই ইস্যু? আমি নিশ্চিত না। যাই হোক, আমার বক্তব্য বাড়াতে চাই না। দীর্ঘক্ষণ যাবৎ এই অনুষ্ঠানের প্রধান অতিথি অনলাইনে আপনাদের সামনে উপস্থিত আছেন, তার সময় আমি কেড়ে নিতে চাই না। এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা সকলে মিলে তার কাছে শুভেচ্ছা দিতে চাই এবং তার কাছে শুনতে চাই সুনির্দিষ্টভাবে তার অভিমত। আর বাংলাদেশ এবি পার্টির প্রতি আমার অফুরন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্ভবত বাংলাদেশের বুকে সংক্ষিপ্ততম সময়ের মধ্যে রাজনৈতিক আকাশে যারা পদচিহ্ন রাখতে সক্ষম হয়েছে তার মধ্যে এবি পার্টি অন্যতম। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করি। ধন্যবাদ। তার অসীম সাহস, নিরলস প্রচেষ্টা, ধৈর্য এবং ত্যাগের মাধ্যমে আজকে আমার বাংলাদেশ পার্টি এই জায়গায় এসেছে। জনাব মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টির আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জ্ঞাপন করছেন জনাব মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঁচটা বছর আমরা শেষ করেছি, আজকে থেকে আমাদের ষষ্ঠ বছরে আমরা পদার্পণ করছি। আজকের এই আয়োজনে সম্মানিত প্রধান অতিথি, যিনি এই সময় সাধারণত ওনার ঘুমানোর টাইম, কিন্তু উনি ঘুম স্যাক্রিফাইস করে আমাদের জন্য অপেক্ষা করেছেন, এসেছেন, সেজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আজকে এখানে যে সমস্ত শীর্ষ নেতৃবৃন্দ আছেন, সবাই আছেন, আমরা খুব খুশি হয়েছি যে আপনারা আজকে বন্ধের দিন, ছুটির দিন, আপনাদের অনেকের দলীয় অনুষ্ঠান আছে। ইতিমধ্যে মান্না ভাই ওনার বক্তব্য রেখে চলে গেছেন, অন্যরাও যাচ্ছেন যেহেতু জুমার নামাজ আছে। জুলাই অভ্যুত্থানের পর আমি প্রথম দেশের বাইরে গিয়েছিলাম এবং আমার মনে হয় সম্ভবত প্রথম অন্য দলের রাজনীতিক হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। ওনার কাছ থেকে আমি সুনির্দিষ্টভাবে একটা নতুন বাংলাদেশের আমাদের যে স্বপ্ন, আমাদের যে নতুন রাজনীতির আকাঙ্ক্ষা, সেই বিষয়টা নিয়ে মত বিনিময় হয়েছে এবং আমরা আশ্বস্ত হয়েছি যে আমরা যদি এই সুন্দর একটা সংস্কার, বিচার এবং দেশের একটা সার্বিক পরিস্থিতির পর একটা সুন্দর নির্বাচনে যদি আমরা যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করবে এবং সেটা আমাদের জন্য একটা সুন্দর স্বপ্ন এবং সফল বয়ে আনবে। আমি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। 5টি বছর আপনারা আমাদের পাশে ছিলেন। এখানে গণমাধ্যমের যারা আছেন, কঠিন সময়েও যখন কারফিউ চলছিল তখনও আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমাদের বক্তব্য প্রচার করেছেন। রাজনৈতিক নেতৃবৃন্দরা, সিনিয়ররা আমাদেরকে স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে, দিলারাবার মতো আমাদের জননী তুল্য, যিনি ঝুঁকি নিয়ে সবসময় আমাদের পাশে থেকেছেন,
আমি সত্যিকার অর্থে খুবই আবেগ আপ্লুত। আপনাদের কাছে দোয়া চাই। একটা জিনিস দোয়া করবেন, আপনারা আমাদের সমালোচনা করবেন। কখনো যদি আমাদের ভুল হয়, আমাদের কথায়, আমাদের আচরণে, আমাদের যদি কোনো কর্মসূচিতে, আমরা আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা যে মধ্যপন্থী ভারসাম্যমূলক রাজনীতি এবং হিংসা হানাহানির বিপরীতে জাতীয় ঐক্য সৃষ্টির রাজনীতি এবং অধিকার ভিত্তিক একটা কল্যাণমূলক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এবং সমস্যা সমাধানমূলক রাজনীতি, সেই রাজনীতির পথে আমরা এগিয়ে যাব। আপনাদের দোয়া চাই। আমি এরপরে আজকের সম্মানিত প্রধান অতিথি, যিনি দীর্ঘ সময় ধরে নির্যাতনের শিকার হয়েছেন, যাকে অনেক অপবাদের শিকার হতে হয়েছে এবং নানাভাবে যিনি লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছেন, দৈহিক নির্যাতনের শিকার হয়েছেন, আমাদের এই দেশ ছেড়ে দীর্ঘ সময় পরবাসে জীবনযাপন করছেন, জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যিনি এই 17 বছর ধরে ঐক্যবদ্ধ রেখেছেন তৃণমূল পর্যন্ত, বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের সম্মানিত সভাপতি জনাব মুজিবুর রহমান মঞ্জু, মঞ্চে উপস্থিত এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উপস্থিত এবি পার্টির সর্বস্তরের নেতা কর্মী সমর্থকদের দলের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় উপস্থিতিবৃন্দ, স্বৈরাচার বা ফ্যাসিবাদী শাসন আমলে আত্মপ্রকাশের পর এবি পার্টি আজই প্রথমবারের মতন ফ্যাসিবাদ মুক্ত একটি পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য অবশ্যই এটি একটি প্রত্যাশিত পরিস্থিতি। স্বৈরাচার বিরোধী একটি রাজনৈতিক দল হিসাবে আপনারা আমাদেরকে দলীয় এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এটি অবশ্যই একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি। আপনাদের দলের আদর্শ, লক্ষ্য, কর্মসূচি এবং আমাদের দলের আদর্শ, লক্ষ্য, কর্মসূচির মধ্যে স্বাভাবিকভাবেই ভিন্নতা রয়েছে এবং এই কারণেই আপনারা পৃথক একটি দল করেছেন। একইভাবে আরো অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশে, যাদের নেতৃবৃন্দ আজ আমাদের সামনে উপস্থিত আছেন। যে দলগুলো আমরা একসাথে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে গণতন্ত্রের পক্ষের আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। ফ্যাসিবাদী শাসনের পতনের পর নতুন করে এ পর্যন্ত আরো কমপক্ষে 25টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। রাজনীতির ময়দানে আমরা তাদেরকে স্বাগত জানাই। গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকতে পারে, তবে আমি বিশ্বাস করি দেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের অবস্থান এক এবং অভিন্ন, উদ্দেশ্য এবং গন্তব্য এক এবং অভিন্ন। কি সেটি হচ্ছে দেশের স্বার্থ রক্ষা এবং অবশ্যই জনগণের কল্যাণ সাধন। প্রিয় উপস্থিতিবৃন্দ, তবে যে রাজনৈতিক দলটি গণতান্ত্রিক রাজনৈতিক চরিত্র, গণতন্ত্র হারিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনের জন্ম দিয়েছিল, সংবিধান লঙ্ঘন করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল, খুন, গুম, অপহরণ, সন্ত্রাস, দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল, বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল, বীর জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে তারা দেশ ছেড়ে পালিয়েছে। গণতান্ত্রিক জনগণ দেশের স্বার্থ বিরোধী বিতাড়িত অপশক্তিকে কখনোই মেনে নেবে না, এটি আমাদের দৃঢ় বিশ্বাস।
সম্মানিত উপস্থিতি, সংবিধান লঙ্ঘনকারী বিতাড়িত পতিত পলাতক স্বৈরাচার পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আমাদের সংবিধানের 65 2 অনুচ্ছেদের নির্দেশনা হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে সদস্য নির্বাচিত হবে, কিন্তু সংবিধান লঙ্ঘন করে এই পলাতক স্বৈরাচার জনগণের ভোটে ছাড়ায় 3 বার অবৈধ সরকার গঠন করে বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ আজ জানতে চায় সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে বা নিয়েছে। ব্লেম গেম দিয়ে দায়িত্ব এড়ানোর কিন্তু কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে অবশ্যই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন তাদেরকে আমি বলতে চাই, লুটপাট আর দুর্নীতির শত শত কোটি টাকা হাতে নিয়ে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগের অপেক্ষায়। স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ। যারা বলেছেন হয়তোবা তারা এই বিষয়টি বিবেচনা করেননি, আমি অনুরোধ করব বিষয়টিকে এইভাবে বিবেচনা করার জন্য। প্রিয় রাজনৈতিক সহকর্মীবৃন্দ, উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আমাদের দলীয় আদর্শ ভিন্ন হলেও আমাদের উদ্দেশ্য যেহেতু দেশের স্বার্থ রক্ষা এবং জনগণের কল্যাণ সাধন, সেই বাস্তবতায় একজন রাজনৈতিক সহকর্মী হিসাবে আমার কিছু উপলব্ধি সংক্ষিপ্তভাবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই বা আপনাদের সামনে আজকের এই সুন্দর মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, লাখো প্রাণের বিনিময়ে 1971-এর স্বাধীন বাংলাদেশ, 75-এর 7ই নভেম্বরের আধিপত্য বিরোধী তাবেদার মুক্ত বাংলাদেশ, 90-এর স্বৈরাচার বিরোধী বাংলাদেশ এবং 2024-এর ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসের এমন প্রতিটি বাঁকে মানুষ কেন অকাতরে জীবন দিয়েছিলেন, কি ছিল এই শহীদদের স্বপ্ন, তারা কেমন বাংলাদেশ চেয়েছিলেন। একজন রাজনৈতিক কর্মী হিসাবে এসব প্রশ্নের জবাব খোঁজার জন্য 54 বছর সময় খুব বোধহয় কম সময় নয়। এজন্যই আমি মনে করি শুধুমাত্র শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণের মধ্য দিয়েই রাজনৈতিক কর্মী বা নেতা হিসাবে আমাদের দায়িত্ব বোধহয় শেষ হয়ে যায় না। শহীদদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল আমরা তাদের সুমহান আত্মত্যাগের প্রতিদান দেওয়ার চেষ্টা আমরা করতে পারি। প্রিয় রাজনৈতিক সহকর্মী এবং ভাই বোনেরা, বাংলাদেশের 54 বছরের ইতিহাসের সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ অর্জন যদি আমরা এভাবে দেখি, 1, 1971 সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের। 2, 2024 সাল ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। বাংলাদেশ নামক এই জাতি রাষ্ট্রের স্বাধীনতা প্রিয় হাজারো লাখো শহীদের রক্তে লেখা স্মারকে 71 আর 24-এর রাজনৈতিক বার্তাটি হল দিল্লির তাবেদার হওয়ার জন্য বাংলাদেশ 1971 সালে পিণ্ডি ত্যাগ করে নাই। 1975 সালের 7ই নভেম্বরের দেশের সিপাহী জনতাও এই বার্তাটি দিয়েছিল। গণতন্ত্রকামী জনগণের স্বাধীনতার বার্তা উপেক্ষা করে পতিত পলাতক স্বৈরাচার দীর্ঘ 1.5 দশক স্বাধীন বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। ভবিষ্যতে যাতে আর কেউ কখনো বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস না দেখায়, পরাজিত তাবেদার অপশক্তি তাদের দোসররা আর যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, সেটিই হোক
বাংলাদেশের আজ এবং আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় রাজনৈতিক সহকর্মীবৃন্দ, দেশ এবং জনগণের স্বাধীনতা সুরক্ষিত এবং সুসংহত রাখতে হলে নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করাটাই হতে হবে প্রধান অগ্রাধিকার। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে স্বাধীনভাবে প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে ভোট প্রয়োগের নিশ্চয়তা বিধান। স্থানীয় সরকার থেকে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে নাগরিকদের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের গণতান্ত্রিক রীতি প্রতিষ্ঠিত করা গেলে যারা জনপ্রতিনিধি হতে চান তাদেরকে নিশ্চিতভাবে জনগণের রায়ের মুখাপেক্ষী করে দেওয়া সম্ভব হবে। এই প্রক্রিয়ায় নাগরিকদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হতে থাকবে। ধীরে ধীরে জনপ্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য হবেন। কারণ আমাদের মনে রাখা প্রয়োজন মনে হয়, কিতাবী কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না। সংবিধান বা আইন না মানের কারণেই মানুষ ফ্যাসিবাদী হয়ে ওঠে। জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে শেষ পর্যন্ত কোনো সংস্কারই বোধহয় টেকসই হয় না। এ কারণেই রাষ্ট্র রাজনীতির গুণগত সংস্কার এবং নাগরিকদের রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। প্রিয় সহকর্মীবৃন্দ, রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানাবে, এটি স্বাভাবিক গণতান্ত্রিক রীতি। অথচ আমরা খেয়াল করছি গত কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয়। অপরপক্ষে এটি গণতান্ত্রিকামী জনগণের জন্য কিন্তু অপমানজনক। রাষ্ট্র রাজনীতি মেরামতের জন্য সংস্কারের কর্মযজ্ঞ চলছে। তবে চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে হয়, প্রলুব্ধ করে, তাহলে সংস্কারের তাৎপর্যটা কি? এটি বহু মানুষের প্রশ্ন আজ। দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে, তারপরেও সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কেন এত সময় ক্ষেপণ করছেন, এ নিয়েও জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়েই চলেছে। উপস্থিত প্রিয় রাজনৈতিক সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকেই ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানিয়ে বলতে চাই, সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রাজনৈতিক দলগুলোকে, প্রিয় সহকর্মীবৃন্দ, দয়া করে এই কথাটি শোনার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব বিশেষভাবে, রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এই উদ্যোগ গ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। জনগণের ভোটের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ সরকার গঠিত হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুসংহত থাকবে। রাজনৈতিক চর্চার মাধ্যমে সরকার গঠন এবং পরিবর্তনে জনগণ এবং রাজনৈতিক দলগুলো অভ্যস্ত হয়ে উঠলে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশকে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে সক্ষম হবে না, ইনশাআল্লাহ।
প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের সম্মানিত সভাপতি, এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য এবং আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানে আমাকে বক্তব্য রাখার সুযোগ দানের জন্য আমি আমার দলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী আমার বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আন্তরিক সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।